আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল রানা ব্রাইটওয়ে আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে মাইক্রোসফট এক্সেল নিয়ে কিছু কথা বলবো। তো চলুন দেখা যাক মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা আমরা চালু করে ফেলি। আমার এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা চালু করছি। তা আমি আমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস 2016 ইউজ করি। আপনারা বিভিন্ন ধরনের ভার্সন ইউজ করতে পারেন। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম সম্পর্কে কিছু জানতে হলে আগে আমাদের মাইক্রোসফট এক্সেলের ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে যেগুলো জানতে হবে। ফার্স্ট টাইমে আমরা জানবো যে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা আসলে আমাদের কী কাজে ব্যবহার হয়। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামকে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম নামেও ডাকা হয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর পদে বিভিন্ন জবে আমরা যারা অ্যাপ্লিকেশন করি তাদেরকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম সম্পর্কে স্কিল থাকতে হয়। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের স্কিল থাকতে হলে আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। যেমন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করার পরে প্রথমে যে অংশটা থাকে এটাকে আমরা বলি টাইটেল বার। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের টাইটেল বারের নিচে যে অংশটা আছে এটাকে বলি ট্যাব। এখানে আছে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, বিভিন্ন ট্যাব। প্রতিটা ট্যাবের আন্ডারে আছে কি রিবন, অর্থাৎ এটা হোম ট্যাবের রিবন, এটা ইনসার্ট ট্যাবের রিবন, এটা পেজ লেআউট ট্যাবের রিবন। এরকম বিভিন্ন ধরনের রিবন আছে এবং প্রতিটা রিবনে অসংখ্য আইকন রয়েছে যেগুলোকে আমরা বলছি কি টুলস। যেমন হোম ট্যাবে অসংখ্য আইকন রয়েছে, এগুলোকে আমরা বলছি টুলস। তো প্রতিটা রিবনে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলসগুলোর আমাদেরকে কাজ জানতে হবে, শিখতে হবে। এগুলো বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার হয়ে থাকে। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছি অর্থাৎ এই অংশটাকে আমরা বলছি ফর্মুলা বার। ফর্মুলা বারে আমরা সাধারণত এক্সেল প্রোগ্রাম যেহেতু হিসাব নিকাশ নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন ধরনের গবেষণামূলক বা বৈজ্ঞানিক যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো আমরা এখানে ফর্মুলার মাধ্যমে পেয়ে থাকি। এই ফর্মুলাটা আমরা এখানে লিখে থাকি। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ডের মতন ফ্রেশ কোনো পেজ আসে না, এরকম ছক্কাটা পেজ থাকে। তো এটাকে বলা হয় ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে অনেকগুলো কলাম এবং অনেকগুলো রো রয়েছে। তো এখানে এ বি সি ডি যেগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলছি কলাম, আর এ পাশে যে অংশগুলো রয়েছে এগুলোকে বলছি রো। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে প্রায় 65,536টি কলাম রয়েছে। এ বি সি ডি এরকম 65,536টি কলাম রয়েছে। আর মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের এই যে 1 2 3 4 যে রোগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলছি সারি। এরকম 10,48,536টি সারি রয়েছে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের আগে আমরা অর্থাৎ মাইক্রোসফট অফিস প্রোগ্রামে আমরা আগে যে ভার্সনগুলো ইউজ করতাম, যেমন 2003 বা তার আগের যে ভার্সনগুলো ছিল, আমি একটু আপনাদেরকে ছবি দেখাই। এই যে এই ভার্সনটাকে আমরা বলছি অফিস 2003। এটা আগে দেখতে এরকম ছিল। পরবর্তী যখন এটা আপডেট হয় তখন এটা দেখতে এরকম হয়, অর্থাৎ এটাকে বলছি অফিস 2007, মাইক্রোসফট এক্সেল 2007। তো আসলে 2003 এবং 2007-এর মধ্যে একটা বিস্তার তফাৎ লক্ষ্য করা যায়। অনেকে যারা 2003-এ কাজ শিখেছে বা এই প্রোগ্রাম সম্পর্কে জেনেছে তারা 2007-এ এসে কাজ করতে পারে না, কারণ এর ইন্টারফেস আইকন বা বিভিন্ন কাজের নিয়মাবলীগুলো অনেক কিছুই চেঞ্জ। তো এরপরে যে ভার্সনটা বের হয়েছে এটা হলো 2010। 2010-এর সাথে চাইতে একটু আলাদা, কিন্তু কাজকর্ম বা সব কিছু একই আছে, ফাংশন কিছু কম বেশি আছে। এরপরে যে ভার্সনটা বের হয়েছে এটাকে বলছি 2013। তারপরে যে ভার্সনটা বের হয়েছে এটাকে বলছি 2016 এবং তারপরে লেটেস্ট যে সর্বশেষ ভার্সন বের হয়েছে এটা হলো 2019। এরকম বিভিন্ন ধরনের সময়ে বিভিন্ন আপডেট আসছে, এগুলোকে আমরা বলছি কি ভার্সন। তো একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যে ভার্সনেই কাজ করি না কেন, আমরা যদি একটু ব্যাকডেট যে ভার্সনগুলো রয়েছে 2000 বা 2003 এই সমস্ত ভার্সনে যদি আমরা কোনো কাজ করি এবং আমরা যদি পরবর্তীতে আপডেট ভার্সনে চলে আসি 7, 10, তাতে একটু বেগ পেতে হবে, কাজ করতে একটু বিভ্রান্তি হবে। আবার যারা আমরা আপডেট ভার্সনে কাজ করছি তাদের এই কাজ করা ফাইলটা যদি আমরা ব্যাকডেট ভার্সনে নিয়ে যাই সেক্ষেত্রে ওপেন হয় না বা বিভিন্ন ধরনের বিভ্রান্তি ঘটে। তো এই জন্যে আমাদেরকে অবশ্যই মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম সম্পর্কে জানার বা শেখার আগে ভার্সন সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যখন 2000 বা 2003 যে ভার্সনটা বের হয়েছিল এটা উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য বের হয়েছিল। যখন উইন্ডোজ 7 চলে আসলো তখন কিন্তু অফিস 2007 বের করলো উইন্ডোজ 7-এর জন্য। পরবর্তীতে
এটাকে আপডেট করে 2010 করা হলো, 2013 করা হলো। 2013-র পরে যখন উইন্ডোজ 10 আবিষ্কার হলো, তখন কিন্তু উইন্ডোজ 10-এর জন্যে 2016 বা 2019 অফিস প্রোগ্রাম বের হয়েছে। তো বিভিন্ন কালক্রমে আমরা জানতে পেরেছি যে মাইক্রোসফট কর্পোরেশন এই ভার্সনগুলো বের করেছে। তো আমি ভার্সন সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট নলেজ দেওয়ার চেষ্টা করলাম। আমরা কথা না বাড়িয়ে কাজে চলে আসি। এখন আমরা যে এইখানে যে রো এবং কলাম সম্বলিত যে ঘরগুলান দেখতে পাচ্ছি, খোপ 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 খোপ, এগুলোকে আমরা বলি কি সেল। আমাদেরকে কিন্তু এই সুবিশাল ওয়ার্কশিটের ভিতরে আমাদেরকে কাজ করতে হয়। তো এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, প্রতিটা সেলে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি। তো মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মোটামুটি এখান থেকে যা কিছু ছিল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটাকে বলা হয় শিট। আমরা এই শিট ইচ্ছা করলে বাড়াতে পারি, কমাতে পারি। আমাদের প্রয়োজন হলে এখানে ক্লিক করলে আমরা একাধিক শিট নিয়ে নিয়ে কাজ করতে পারবো। প্রতিটা শিটেই এরকম 65,536টি রো এবং কলাম এবং 10,48,576টি রো পাওয়া যাবে। তো যাই হোক, এখন আমরা এ পাশে যেহেতু এই ওয়ার্কশিটটা অনেক বিশাল বড়, আমরা একসঙ্গে আমাদের স্ক্রিনে পুরো ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছি না। কাজেই আমাদেরকে ওয়ার্কশিটটা ডানে বামে বা উপরে নিচে উঠানোর জন্য স্ক্রল বার ইউজ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্ক্রল বার রয়েছে। এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার বা ভার্টিক্যাল স্ক্রল বার। এইটাকে আমরা এভাবে চাপ দিলে আমরা নিচে যে ঘরগুলো আছে সেগুলো দেখতে পাবো, আবার উপরে গেলে উপরে যে ঘরগুলো আছে সেগুলো দেখতে পাবো। এটা আমরা মাউসের স্ক্রল বাটন এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও আমরা এটা দেখতে পারি। কিন্তু ডানে বামে যাওয়ার জন্য এপাশে যে স্ক্রল বারটি রয়েছে এটা এভাবে চেপে ধরে আমরা ডানে বামে যেতে পারি। এভাবে আমরা স্ক্রল বারের সাহায্যে আমাদের এই শিটের সর্বশেষ প্রান্তর বা সর্বপ্রথমে আমরা উঠানামা করতে পারি। তো এই ছিল মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এগুলা। এখন আমি চলে আসি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম যেহেতু ওয়ার্কশিট নিয়ে কাজ, সেহেতু এই ওয়ার্কশিটের বিভিন্ন দিকে যাওয়া আসা করার জন্য আমাদেরকে কিছু কমান্ড বা কিছু শর্টকাট জানতে হয়। যেমন আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করি তখন কার্সর আমাদের যেখানে থাকে সেখানেই আমরা লেখা শুরু করি বা টাইপ করলে লেখা হয়। এখানে সেম একই বিষয়, আমাদের এটাকে বলা হয় সেল পয়েন্টার। এই সেল পয়েন্টার যেখানে থাকবে আমরা টাইপ করলেই সেখান থেকে লেখা শুরু হবে, বা আমরা যে ফরম্যাটটা করব সেখান থেকে আমরা কাজটা শুরু করতে পারবো। তো এই সেল পয়েন্টার আমরা বিভিন্ন দিকে মুভ করানোর প্রয়োজন পড়তে পারে। যেমন আমি কিবোর্ড দিয়ে মাউস দিয়ে যেখানে ক্লিক করব এই সেল পয়েন্টার সেখানে চলে যাবে। এইটা যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমাদের কিবোর্ডের যে অ্যারো বাটন রয়েছে, অর্থাৎ আমরা রাইট অ্যারো চাপলে একবার চাপলে এক ঘর ডানে যাবে, চাপলে এক ঘর বামে যাবে। ঠিক একইভাবে ডাউন অ্যারো চাপলে এক ঘর নিচে নামবে, আপ অ্যারো চাপলে এক ঘর উপরে যাবে। এভাবে আমরা কিবোর্ডের সাহায্যে এই কার্সর সেল পয়েন্টার মুভমেন্ট করতে পারি। এছাড়াও আমরা আরও একভাবে কার্সর মুভমেন্ট করতে পারি। আমাদের সেল পয়েন্টার যেখানে রয়েছে সেখান থেকে যদি আমরা ট্যাব চাপি তাহলে আমরা দেখতে পাবো এক ঘর করে ডানের দিকে যাবে। আর যদি আমরা ফেরত আসতে চাই অর্থাৎ বামের দিকে আসতে চাই তাহলে শিফট চেপে ধরে ট্যাব চাপলে দেখতে পাবো এক ঘর করে বামে চলে আসবে। ঠিক এইভাবে আমরা যদি 15 সারি করে বা এক পৃষ্ঠা করে নিচে নামতে চাই, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 38 পর্যন্ত রো আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে আমাদের এই স্ক্রিনে। তো আমি এক ঘর করে নিচে না নেমে আমাদের কিবোর্ডের যে পেজ ডাউন নামে একটা বাটন রয়েছে এটা যদি চাপ দিই তাহলে আমরা দেখতে পাবো যে 38 থেকে দেখতে পাচ্ছিলাম তার নিচ থেকে এখন 76 পর্যন্ত দেখতে পাচ্ছি। আর একবার যদি চাপ দিই তাহলে কিন্তু 76-এর পরে 77 চলে আসছে, অর্থাৎ এক পৃষ্ঠা করে সে প্রতিবার পেজ ডাউনে এক পৃষ্ঠা করে নিচে নামবে। ঠিক এরকম পেজ ডাউন যেমন আছে এরকম পেজ আপ নামে একটা বাটন রয়েছে, এটা চাপলে এক পৃষ্ঠা করে উপরের দিকে উঠতে থাকবে। এটাকে বলা হয় কার্সর মুভমেন্ট। এছাড়াও এখন দেখা যাচ্ছে আমি পেজের বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারি। যেমন আমার সেল পয়েন্টার এখন এখানে আছে, আমি এক লাফে এখান থেকে এখানে নিতে চাই, তো আমি এটা কিন্তু মাউস দিয়ে ক্লিক করে নিতে পারছি। এটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে একটা বাটন রয়েছে হোম,
কন্ট্রোল হোম চাপ দিলে আমরা দেখতে পাবো এক লাফে এই সেল পয়েন্টারটা আমাদের ওয়ার্কশিটের প্রথমে চলে গেছে। এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের এই সেল পয়েন্টারটাকে বিভিন্ন দিকে আমরা মুভমেন্ট করতে পারি এবং এইখানে আমরা কাজ করতে পারি। আমাদেরকে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের জন্য এইখানে ফরম্যাট তৈরি করতে হবে এবং সেইখানে আমাদেরকে ফর্মুলা লিখতে হবে। আমি সমস্ত বিষয় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা সাপোর্ট দেন। আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের জাস্ট ফান্ডামেন্টাল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আগামী ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে কিভাবে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করতে হয়, স্যালারি শিট তৈরি করতে হয়, রেজাল্ট শিট তৈরি করতে হয়, ইলেকট্রিক বিল তৈরি করতে হয়, এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।